মানে এটা তো রামের জন্মভূমি। এখানে কিন্তু রাম আর কি ছোট্ট বালক, সেই অবতারেই কিন্তু উনি এখানে পূজিত হন। আসুন আমরা দর্শন করে নিই দশরথ মহল, অযোধ্যার কনক ভবন। এই এলাকাটাকে বলা হয় নিউ বাজার হনুমানগড়ি। রাবণ বধের পর রামচন্দ্র অযোধ্যায় ফিরে এই নদীতে স্নান করে রাবণ হত্যার যে পাপ, সেই পাপ থেকে নিজেকে মুক্ত করেছিলেন। যে ৫-৭ জন ওই বিবাদিত স্থলে যারা উঠে পতাকা যারা আর উড়িয়েছিল, তাদের মধ্যে অগ্রণী ছিলেন শরৎ কুমার কোঠারি। পয়লা মাঘ ১৪৩০ অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্ব শুরু করছি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম জন্মভূমি অযোধ্যা থেকে। ২২শে জানুয়ারি ২০২৪ রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর আপনারা অনেকেই অযোধ্যাতে আসবেন। কোথায় থাকবেন, কি কি দেখবেন, কিভাবে ঘুরবেন, তার সব রকম সুযোগ সন্ধান দেব আজকের অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্বে। তবে তার আগে কয়েকটা কথা বলতে চাই, যেগুলো জেনে রাখা আমাদের নৈতিক অধিকার। হাতে ধরে রাখা স্মার্টফোনটার মতোই আমাদের চিন্তাভাবনাগুলোও স্মার্ট হওয়া অত্যন্ত আবশ্যিক। কথায় আছে, যে ভূমিতে কোনোদিন যুদ্ধ হয়নি সেই ভূমির নাম অযোধ্যা। কিন্তু আজকের এই অযোধ্যায় লাগাতার ৫০০ বছর ধরে অধিকারের যুদ্ধ চলছে। একটাই দাবি, রামলালাকে তার ঘর, তার মন্দির ফিরিয়ে দিতে হবে। আজকের প্রজন্মের হয়তো অনেকেই জানে না এই অধিকারের লড়াইটা আসলে কিসের। তারা জানে মসজিদ ভেঙে মন্দির তৈরি হচ্ছে, তাই অযোধ্যার রাম মন্দির নিয়ে এত আলোচনা, এত বিতর্ক, এত জটিলতা। কিন্তু অযোধ্যাকে জানতে হলে তার ইতিহাস অবশ্যই জানা উচিত প্রত্যেকটা ভারতবাসীর, প্রত্যেকটা বাঙালির। সালটা ১৫২৮। ভারতবর্ষ তখন মুঘল সম্রাট বাবরের রাজত্বকাল। ইতিহাস বলে এই মুঘল, তুঘলক, লোদি এরা সবাই ভিনদেশের লোক, যারা বিভিন্ন সময় ভারতবর্ষে এসে দেশীয় শাসকদের যুদ্ধে পরাজিত করে নিজেদের শাসন অধিকার কায়েম করেছে, ধ্বংস করেছে অসংখ্য হিন্দু মন্দির, স্থাপত্য, ধর্মান্তরে বাধ্য করেছে অনেক সনাতন ধর্মের মানুষকে। এই বাবরের সেনাপতি ছিলেন মীর বাকি। তিনি একটি মসজিদ নির্মাণ করলেন ঠিক সেই স্থানে যেখানে বহু বছর ধরে ছিল শ্রীরামচন্দ্রের জন্মভূমি, তার বাসস্থান রাম মন্দির। মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করে তিনি নাম দিলেন বাবর ই মসজিদ। শাসক তার ক্ষমতা দিয়ে মানুষকে হয়তো দাবি রাখতে পারে, কিন্তু ঈশ্বরের প্রতি তাদের আবেগকে আদৌ কি আটকানো সম্ভব? মুঘল যুগে শুধু রাম মন্দির নয়, আরও অনেক মন্দির ভেঙে কোনো না কোনো মুঘল স্থাপত্যে নির্মাণ হয়েছে। যেমন বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ, মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি কংসের কারাগারে অরঙ্গজেবের দরগা। বাবরি মসজিদ নির্মাণের ১৯০ বছর পর সালটা ১৭১৭। জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং বাবরি মসজিদ চত্বরেই একটি চবুতরা নির্মাণ করলেন, যেখানে রামলালাকে রেখে তার পুজো শুরু হলো, যেটা আজও রয়েছে সেই একই জায়গায়। সালটা ১৮১৪। ফৈজাবাদ, যার বর্তমান নাম অযোধ্যা ক্যান্টনমেন্ট, সেখানে এক ইংরেজ অফিসার তার জার্নালে প্রকাশ করলেন বাবরি মসজিদের ভেতরের আর্কিটেকচারটা হুবহু মিলে যায় হিন্দু স্থাপত্য শৈলীর সঙ্গে। এই রিপোর্ট বেরিয়ে আসার পর পুরো দেশ জুড়ে শুরু হলো আন্দোলন, রামকে তার ঘর ফিরে দিতে হবে। ১৮৫৫ সাল, অবধের নবাব তখন ওয়াজেদ আলী শাহ। তার শাসনকালে অযোধ্যায় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে শুরু হলো সাম্প্রদায়িক অশান্তি। তার কারণ, রাম জন্মভূমির ভেতরে হিন্দুদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই অশান্তি থামাতেই ১৮৫৯ সালে রামলালা চবুতরা আর বাবরি মসজিদের মাঝে তাঁর কাটার বেড়া লাগিয়ে দিলেন তৎকালীন ইংরেজ সরকার। ১৮৮৫ সালে এই মন্দির মামলা ওঠে পরাধীন ভারতবর্ষের ফৈজাবাদ কোর্টে। দাবি ছিল রামলালার ওই অস্থায়ী চবুতরাকে সরিয়ে সেখানে স্থায়ী মন্দির নির্মাণ করতে হবে, কিন্তু তৎকালীন আদালত এই মন্দির নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে। ১৯৩৪ সাল, এই বিবাদ আবারও সাম্প্রদায়িক সংঘাতের রূপ নেয়। এই সংঘাতে বাবরি মসজিদের কিছু অংশের ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাবরি মসজিদের নামাজ পড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন ইংরেজ সরকার। পরাধীন ভারতবর্ষে একদিকে তখন চলছে দেশ স্বাধীন করার লড়াই, অন্যদিকে প্রায় ৪০০ বছর ধরে চলা রাম জন্মভূমি প্রতিষ্ঠার লড়াই। ১৯৪৭ সাল, দেশ স্বাধীন হলো, কিন্তু তৎকালীন স্বাধীন ভারতের সরকার এই ব্যাপারে কোনোভাবেই কোনো পদক্ষেপ নিলেন না। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ১৯৪৯ সালে একটা খবর ছড়ালো, বাবরি মসজিদের ভেতরে শ্রীরামচন্দ্রের মূর্তি পাওয়া গিয়েছে। আবারও শুরু হলো সাম্প্রদায়িক অশান্তি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো যে ফৈজাবাদ কোর্টের নির্দেশে বাবরি মসজিদের দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হলো। এরপর শুরু হলো দীর্ঘদিনের আইন লড়াই। হিন্দু মুসলিম এই দুই পক্ষের বিবাদের কেন্দ্রবিন্দু বাবরি মসজিদের জমির মালিকানা
আসলে কাদের? এইদিকে তৎকালীন সরকার কোনো পদক্ষেপ না নিয়ে দুই নৌকায় পা রেখে চলছিল। উদ্দেশ্য একটাই, হিন্দু ভোট আর মুসলিম ভোট দুটোই পেতে হবে। সালটা 1986। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন রাজীব গান্ধী। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে 37 বছর ধরে বন্ধ বাবরি মসজিদের গেটের তালা খুলে দেওয়া হয়, যাতে হিন্দুরা তাদের রামলালার পুজো করতে পারে সেই আগের চৌবুতরাতে। 1990 সালের 25 সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী এই আন্দোলনকে তাদের দলের আন্দোলন বলে গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা সূচনা করলেন। তার রথ আটকে দেওয়া হলো বিহারে এবং তাকে গ্রেপ্তার করা হলো। 30 অক্টোবর 1990 অযোধ্যায় কর সেবকদের জমায়েত হলো। কর সেবক হচ্ছে তারা যারা হিন্দু ধর্ম রক্ষা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত। এরা সেই দিন বাবরি মসজিদের উপর উঠে সনাতন ধর্মের পতাকা উত্তোলন করে। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। পুরো অযোধ্যা জুড়ে কারফিউ জারি হয়, কিন্তু তাতেও কোনো ফল না হওয়ায় সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব কর সেবকদের ওপরে গুলি চালানোর নির্দেশ দেন, যাতে প্রায় 55 জন কর সেবকের মৃত্যু হয়, যেটা সরকারিভাবে 17 জন। 6 ডিসেম্বর 1992 তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এই দিনে প্রায় 2 লক্ষ কর সেবক অযোধ্যার বাবরির মসজিদের সামনে জড়ো হয়ে সেই মসজিদের 3টি গম্বুজ ধূলিসাৎ করে। এই ঘটনার পর পুরো উত্তরপ্রদেশ জুড়ে শুরু হয় অশান্তি। জারি করা হয় রাষ্ট্রপতি শাসন। সাম্প্রদায়িক সংঘাতে আহত কিংবা নিহত হয় বহু মানুষ। 90-এর দশকে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তখন তাদের ভোট ঘোষণাপত্রের একটা পার্টি ছিল অযোধ্যার রাম মন্দির নির্মাণ। আইনি লড়াই, রাজনৈতিক লড়াই, দেশবাসীর আবেগ সবকিছুর পরে 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট ওই বিবাদস্থলে রাম মন্দির বানানোর অনুমতি দেয় এবং একই সাথে মসজিদ নির্মাণের জন্য বৈকল্পিক একটি জমি খোঁজারও আদেশ দেয়। 5ই ফেব্রুয়ারি 2020 রাম মন্দির নির্মাণ ট্রাস্ট তৈরি হয় এবং শুরু হয় রাম মন্দির নির্মাণ করার কাজ। এই ছিল রাম মন্দির নির্মাণের নেপথ্য কাহিনী। গল্প বলার মাঝে অটো আমাকে পৌঁছে দিল অযোধ্যা বাস স্ট্যান্ড থেকে অযোধ্যা ধাম। এই ব্যাপারে একটা ছোট তথ্য দিয়ে রাখি। অযোধ্যা ক্যান্টনমেন্ট রেল স্টেশন বা অযোধ্যা বাস স্ট্যান্ড থেকে রাম জন্মভূমি সড়কপথে 9 কিলোমিটার। এক্ষেত্রে বাস এবং টেম্পো উভয়ের সুবিধাই রয়েছে। টেম্পো আমাকে নামিয়ে দিল অযোধ্যা গভর্নমেন্ট হসপিটালের সামনে। উল্টো দিকের রাস্তাটা সোজা চলে গিয়েছে অযোধ্যা ধাম জংশন। এই চত্বরে রাত্রিবাসের জন্য রয়েছে বেশ কিছু হোটেল এবং ধর্মশালা। সেই অনুসন্ধান শুরুর আগে পেটে চালান করলাম ছোলা মাখা। স্টেশনের কাছেই এখানে একটা ধর্মশালা রয়েছে। যদিও আমি এখানে থাকবো না, আমি অন্য জায়গায় বুক করেছি, সেটা আমি পরে আপনাদেরকে বলবো। বাট এটা একবার আপনারা দেখে নিন, আমি নাম্বারও দিয়ে দেবো। যারা আপনারা আসছেন তাদের আগামী দিনে হেল্প হলেও হতে পারে। শ্রীরাম অতিথি নিবাস, এগুলো হচ্ছে ডবল বেড, এসি, গিজার সব কিছুই আছে। দেখুন, ঠান্ডা জায়গা, গিজার তো লাগবেই। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে, একদম চোখ নতুন চাকাচাক। अभी बना हुआ है। 15 में ओपनिंग हुआ और गर्मी आए तो एसी का पॉइंट थोड़ा। अच्छा, एसी का पॉइंट खोल दिया, एसी का भी पॉइंट है। ডবল বেড যে রুম দেখালাম সেটা রেট এখন একটু বেশি আছে, 2500 বলছে। আর এটা 30 তারিখের পরে সেটা হয়ে যাবে 2000। আর दूसरा वाला 4 बेड वाला घर दिखाइए। এটা হচ্ছে 4 বেডরুম, 4 জন থাকতে পারবে এখানে, অনেকটাই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন চাকাচাক। এখানেও বাথরুমে গিজার রয়েছে। আর যেটা 4 বেডরুম দেখালাম এটা এখন বলছে 4000, 30 তারিখের পর হয়ে যাবে 3000। মানে অনেকটাই কিন্তু রেট কমে যাবে। এখানে বুকিং করে আসতে পারেন বা আপনারা এখানে এসেও বুকিং করতে পারেন, বা আপনারা অন্যান্য যে হোটেল বুকিংয়ের ওয়েবসাইট, যেমন আমি আগোড়া থেকে বুক করেছিলাম, তো সেরকম কিন্তু আপনারা অন্য জায়গা থেকেও বুকিং করতে পারেন। আর এখানে চেক ইন চেক আউট টাইম হচ্ছে 24 ঘন্টা, মানে আজকে দুপুর 12টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। অযোধ্যাতে আমার রাত্রিবাসের আশ্রয় পারিজাত হোমস্টে। এখানে আমাকে পে করতে হচ্ছে 2994 টাকা। এখান থেকে রাম মন্দির হচ্ছে 300 মিটার। ওই দেখুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাম মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই হচ্ছে হোমস্টের রুম, এই হচ্ছে বিছানা, এসিও আছে যেটা লাগবে না আপাতত, টিভিও রয়েছে, খুব সুন্দর চেয়ার রয়েছে বসার জন্য, একটা ভালো ড্রেসিং টেবিল রয়েছে, জল গরম করার মেশিনও রয়েছে যেটা দরকার। এই হচ্ছে এখানকার বাথরুম, গিজার রয়েছে, এটা খুবই দরকার। বেশ সুন্দর কিন্তু হোমস্টেটা। রেটটা একটু বেশি, এই বেশি হওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমি অনলাইনে বুক করেছি। অ্যাকচুয়াল কী হয়েছিল, আমি তো হঠাৎ করে প্ল্যান করেছি, যতগুলো মোটামুটি কন্ট্যাক্ট ছিল
সব জায়গায় ফোন করি, সব জায়গায় বলছে রেট অনেক বেশি। মানে যে হোটেলটা 2021 সালে 500 টাকা ছিল, আজকে সেই হোটেল বলছে 4,500 টাকা। যেহেতু এখন মন্দির উদ্বোধনের সময় সবাই আসছে, এখন অযোধ্যা একটা ক্রেজ, বিশাল ক্রেজ, এবং অন্যান্য 2-1টা হোটেলেও কথা বলেছিলাম, কিন্তু সবাই বলছে যে খালি নেই, সব ফুল। তখন আমি agora.com খুলে আর কি এটা বুক করি। আমি দেখছিলাম অনলাইন ওয়েবসাইটে আমি যেখান থেকে হোটেল বুক করি, তো তখন দেখলাম যে এখানে হোমস্টে আছে, আর হোমস্টেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ রিভিউ ভালো পেয়েছে, তো ওই জন্যই বুক করলাম। এদের কিন্তু এই যে রুমের ট্যারিফ, তার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। এছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনারা এখানে লাঞ্চ বা ডিনার করবেন, তাহলে এদেরকে বললে এরা কিন্তু সেরকম লাঞ্চ বা ডিনার এরা আপনার অর্ডার মতো বানিয়ে দেবে, তার জন্য অতিরিক্ত পে করতে হবে। 1 মাঘ 1430, আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো শ্রীরাম জন্মভূমি অযোধ্যা। আর এই শুভ কাজে আমাকে সঙ্গ দেবে হরিশঙ্কর মিশ্রাজি। ওনার টোটো রিক্সা চড়েই আমরা আজকে সারাদিন, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অযোধ্যা ভ্রমণ। তো বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আর চলুন আমার সঙ্গে ঘুরে দেখতে এই অযোধ্যা ধাম। গল্পের সূত্র ধরেই সাক্ষাৎ হয়ে গিয়েছিল প্রদীপবাবুর সাথে। প্রদীপবাবু আদতে বাঙালি, কিন্তু অযোধ্যার সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে সেটা ওনার মুখ থেকেই শুনব। নমস্কার, আমার নাম প্রদীপ গুপ্তা। আমি মূলত কলকাতার ছেলে, কিন্তু বর্তমানে আমি নাগপুরে থাকি। আমাদের যে 2 ভাই রামকুমার কোঠারি, শরৎ কোঠারি, কলকাতার 2 ছেলে, তাদের ছবি এখানে রয়েছে, আসুন আপনাদের দেখাই। রামকুমার কোঠারি বড় ভাই 22 বছর, ছোট ভাই শরৎ কুমার কোঠারি 20 বছর। 1990 সালে এরা কার সেবা করতে এসেছিলেন অযোধ্যাতে। আর প্রথম যারা যে 5-7 জন ওই বিবাদিত স্থলে যারা উঠে পতাকা যারা আর উড়িয়েছিল, তাদের মধ্যে অগ্রণী ছিলেন শরৎ কুমার কোঠারি। 4 দিন বাদে যখন এখানকার স্থানীয় সরকার আর নৃশংসভাবে গুলি চালায়, ওই গুলিকাণ্ডতে 2 ভাই তখন শহীদ হন। বিগত 32 বছর ধরে আমরা ওদের ওই যে স্বপ্ন পূর্তি করার জন্য, মানে অযোধ্যাতে রাম মন্দির চাই, আমাদের মতন হাজার হাজার অনেক রাম ভক্তরা যে লড়াই চালিয়ে এসছেন, পরিণাম আমরা এখন দেখতে পাচ্ছি এখানে। 1980 থেকে আর আজকে 2024, মানে প্রায় আর 43-44 বছর ধরে অযোধ্যা তো মানে আমূলচূল পরিবর্তন হয়ে গেছে, আপনি নিজেও দেখতে পাচ্ছেন। অনেকেরা প্রশ্ন করে রাম মন্দির করলে কি লোকেদের চাকরি হবে নাকি, রাম মন্দির করলে কি লোকেদের পেটের ভাত জুটবে নাকি। যারাই প্রশ্ন করেন তাদের কাছে আমার অনুরোধ যে একবার আপনারা এসে অযোধ্যা একবার ঘুরে যান। আর এখানকার যে একদম সাধারণ মানুষ, যে রিক্সা চালায়, যে ভ্যান চালায়, যে টোটো চালাচ্ছে, তাদেরকে একবার শুধু জিজ্ঞেস করুন যে ভাই 4 বছর আগে, 3 বছর আগে, 2 বছর আগে তোমার আয় কী ছিল আর আজ কি আয় কী। আমি গতকাল একজন টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই সারাদিনে কত হয়ে যায়? তো হেসে বলছে সত্যি বলবো? আমি বললাম হ্যাঁ বলো না, আমি ইনকাম ট্যাক্স অফিসার নয়, সত্যি বলো। তো হেসে বলছে যে সব খেয়ে দিয়ে আমার 3000 বাঁচে, আমার নেট সেভিংস। ওনার কাছে আমার প্রশ্ন ছিল, উদ্বোধনের পর ঠিক কোন সময় আসলে তীর্থযাত্রীদের এই রাম মন্দির দর্শনে সুবিধা হবে। আর আমরা যেখানে থেকে যে সূচনা পেয়েছি যে 22 তারিখ তো উদ্বোধন হচ্ছে, কিন্তু এরপরে এমনি 23 তারিখ বা 24 তারিখ থেকে খুলে দেবেন। আমার ব্যক্তিগত যেটা, যদি আমার কাছে কেউ যদি বলে যে আমি কবে যাব, আমি তাকে বলবো যে ভাই তুমি 2024-এর এপ্রিল-মে মাসের পরে আসো। এটা কাজ তো পূর্ণ হতে হতে 2025 সাল, মানে আরও 2 বছর সময় লাগবে। ওনারা আমাকে প্রস্তাব দিয়েছিলেন 22শে জানুয়ারি পর্যন্ত অযোধ্যায় উপস্থিত থেকে রাম মন্দিরের দ্বার উদ্ঘাটনটা সচক্ষে দেখার। না, এখন 22 তারিখ আমি থাকতে পারবো না, কারণ আমাকে এই ভিডিওগুলো দিতে হবে। অনেক মানুষ ওয়েট করছে যে তারা কবে আসবে, কীভাবে আসবে, এই নিয়ে প্রচুর মানুষের কৌতূহল। আর আপনাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। খুব ভালো থাকুন। নমস্কার, জয় শ্রীরাম। আজকে কেদারনাথ বলুন, বদ্রীনাথ বলুন, আজকে তুঙ্গনাথ বলুন, আজকে তিরুপতি বলুন, আজকে রামেশ্বরম বলুন, এই যে এত হিন্দুদের তীর্থস্থান, এই তীর্থস্থানে কাদের ভিড় জানেন? এই তীর্থস্থানে কিন্তু সব থেকে বেশি ভিড় হচ্ছে ইয়ং জেনারেশনের। এবং সমীক্ষা বলে সমুদ্র এবং পাহাড়ের পর সব থেকে বেশি জনপ্রিয় যদি কোনো জায়গা হয়, সেগুলো হচ্ছে তীর্থস্থান। প্রচলিত ধারণা ছিল যে তীর্থ মানুষ বয়সে গিয়েই করে, যখন বয়স হয়ে যায় তখন মানুষ তীর্থ করে, কিন্তু তা নয়। আজ কিন্তু এই যে 25 থেকে 35 বা 35 থেকে 45 এই জেনারেশনের যারা আছে, তাদের কিন্তু সবারই পছন্দের জায়গা হচ্ছে বিভিন্ন তীর্থস্থান। কাজেই তীর্থস্থানের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে পর্যটন। আজকে যখন আপনারা অযোধ্যায় আসবেন, আজকে যেমন এখানে যারা হোটেল চালাচ্ছে বা যারা টোটো চালাচ্ছে বা যারা কোনো না কোনোভাবে এই পর্যটন বা হোটেল ব্যবসা, খাওয়া দাওয়া বা মন্দিরের বিভিন্ন ট্রাস্টের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু সবারই যেমন একটা ইনকাম হবে, তেমনি কিন্তু বৃদ্ধি পাবে আমাদের দেশের পর্যটন। কাজে তীর্থস্থান
আজ কোথাও গিয়ে কিন্তু কনভার্ট হয়েছে পর্যটনে। রাম জন্মভূমি মন্দির তৈরি হওয়ার সাথে সাথেই অযোধ্যা শহরকে সাজিয়ে তোলা হয়েছে পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে, যার একটা এই অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন এবং অপরটি অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর। এক ঝলক ঘুরে দেখে নিলাম কী কী সুবিধা রয়েছে এই অত্যাধুনিক মানের এক ক্লাস রেল স্টেশনে। আনুমানিক 430 কোটি টাকা ব্যয় করে রাম মন্দিরের স্থাপত্যশৈলীর অনুকরণে সাজিয়ে তোলা হচ্ছে এই রেল স্টেশন। স্টেশনের ছাদের নকশায় শ্রীরামচন্দ্রের মাথার মুকুটের পাশাপাশি ডিজাইন এবং আর্কিটেকচারে নেপালের জানকী মন্দিরের প্রভাব লক্ষ্য করা যায়। 3 তল বিশিষ্ট এই রেল স্টেশনে টিকিট কাউন্টার, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, লাউঞ্জ, পুরুষ এবং মহিলা পৃথক এসি এবং নন এসি ওয়েটিং রুম, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, ফুড প্লাজা, লিফট, ইউরেনাল, মেল এবং ফিমেল ডরমিটারি, পার্কিং, ডেডিকেটেড প্রিপেড ট্যাক্সি বুথ, ভিআইপি লাউঞ্জ সব রকম সুযোগ সুবিধা রয়েছে। বিল্ডিংয়ের গায়ে রাম মন্দিরের নকশাও সাজিয়ে তোলা হচ্ছে। বয়স্ক যাত্রী এবং বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য এসকেলেটার, র্যাম্প, লিফট, হুইলচেয়ার অ্যাক্সিস এইসব পরিষেবাও রয়েছে। 30শে ডিসেম্বর 2023 পিএম নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আর উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ এই কমপ্লেক্সের উদ্বোধন করেন। 22শে জানুয়ারি 2024 থেকে এই স্টেশন খুলে দেওয়া হবে সমস্ত যাত্রী পরিষেবায়। এরকম সমস্ত গেট রয়েছে, যেরকম এয়ারপোর্টে থাকে গেট নাম্বার 5, গেট নাম্বার 6, গেট নাম্বার 3, যেখান দিয়ে প্যাসেঞ্জাররা যাতায়াত করবে। ফুড প্লাজা রয়েছে। এক ঝলক দেখলে বোঝা যাবে না যে এটা স্টেশন না এয়ারপোর্ট, এত সুন্দরভাবে বানিয়েছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সেই স্থানে যেখানে রাম মন্দিরের প্রতিষ্ঠা এবং স্বামী রামভদ্রাচার্য মহারাজের 75 বছর বয়স পূর্তি উপলক্ষে 14ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারি পর্যন্ত মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। প্রায় 2700 যজমান প্রতিদিন 1000টি কুণ্ডে তাদের এই যজ্ঞের কাজ সম্পন্ন করছেন। আর বিরাট এই কর্মকাণ্ডের মাঝে আমরাও জাস্ট হারিয়ে গেলাম। এই ভেতরে এরকম ছোট 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 1008 কুণ্ড রয়েছে, যে কুণ্ডে যজ্ঞ চলছে 14ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারি পর্যন্ত। আর সেই যজ্ঞের যে কাঠ, সেই কাঠ দেখুন এখানে সমস্ত জড়ো করা রয়েছে। ये जो 1008 कुंड है, यहाँ पर यज्ञ रोज होता है या डेली हवन होता है। डेली हवन होता है। 14 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত 2700 যজমান তারা এখানে যজ্ঞ করছে এবং এখানে যে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাপনা তাদের জন্য। যজমান আছে, যজমানের বাড়ির লোকজন সবাই আছে, তো তাদের এটা খাওয়া দাওয়ার জায়গা। তো এখানে এমনি লোককে অ্যালাউ করছে না, মানে কার্ড না হলে অ্যালাউ করছে না। তা আমাকে জিজ্ঞেস করছে যে কোথা থেকে এসছেন, বললাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। বললাম নাম ধাম পরিচয় দিলাম, বললো যান খাওয়া দাওয়া করে নিন। রাম মন্দিরে রামলালার যে নতুন পাথরের বিগ্রহ তৈরি হবে সেই শিলাখণ্ড 3 জায়গা থেকে এসেছিল। নেপালের পোখরা থেকে 2টি, রাজস্থান থেকে 3টি এবং কর্ণাটক থেকে 3টি। এর মধ্যে কিছু শিলা রিজেক্ট হয়েছে, বাকিগুলো ব্যবহার করেই তৈরি করা হয়েছে রাম মন্দিরে শ্রীরামের প্রস্তর মূর্তি। আপনারা যারা আগামী দিনে অযোধ্যা যাচ্ছেন তারা অবশ্যই এই স্থানটি ভিজিট করবেন। এই রাম মন্দিরের এই যে রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা হবে সে উপলক্ষে যে ভান্ডারা হবে, সেই ভান্ডারার জন্য দেখুন কত জায়গা থেকে কত রকম জিনিসপত্র এসছে। ওই ভান্ডারার জন্য সমস্ত খাবার দাবার এই গোডাউনে সব মজুত করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ট্রাক ভরে ভরে এইসব আসছে। রাম কথা কুঞ্জ, রাম মন্দির হেতু মূর্তি নির্মাণ কর্মশালা। কথায় বলে 7 কাণ্ড রামায়ণ, বালাকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। সেই সব কাণ্ডে বর্ণিত বিভিন্ন ঘটনার মূর্তি এই জায়গায় তৈরি করা হচ্ছে, যেগুলো কিছুদিন পরে শোভা পাবে নবনির্মিত রাম জন্মভূমি মন্দিরে। রামের জন্ম থেকে শুরু করে তার জীবনের সমস্ত ঘটনা, যে সমস্ত ঘটনাগুলো আমরা রামায়ণে পড়ি, বিভিন্ন লীলা, বিভিন্ন কাণ্ড, তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মূর্তি এখানে তৈরি করা হচ্ছে, যে মূর্তিগুলো এরপরে শোভা পাবে নবনির্মিত রাম মন্দিরে। অযোধ্যায় আমার পরবর্তী গন্তব্য রাম মন্দিরের ওয়ার্কশপ বা কর্মশালা। সকাল 8টা থেকে এনারা কাজ শুরু করেন এবং বিকেল 5টা পর্যন্ত কিন্তু এখানে অনেক আর কি কর্মীরা কাজ করে চলেছেন, যে পিলারগুলো আগামী দিনে মন্দিরের যুক্ত হবে। আমি কতটা আপনাদেরকে বোঝাতে পারছি জানি না, যে কত বড় কিন্তু কর্মযজ্ঞ হতে চলেছে এই রাম মন্দিরকে ঘিরে। এর আগের বার যখন এসেছিলাম এখানে আরও অনেক পিলার টিলার দেখতে পেয়েছিলাম। এখন তো বেশিরভাগ সব কিছু নিয়ে চলে গেছে ওই মন্দিরে লাগানোর জন্য। যা কিছু রয়েছে সেগুলোকে ঘষে মেজে আর কি
পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে তख्ते করে তোলা হচ্ছে मंदिर लगावे बोले। और जो ईंट रखा था वहाँ पे वो सब चला गया, ईंट सब चला गया, जो जय श्री राम नाम का ईंट था सब चला गया। इसमें ही बनेगी, इसको आप खुदाई करके बनाएंगे, इसमें मूर्ति बनाएंगे, इसमें मूर्ति बनेगी, ये डिजाइन बन जाएगी। ये सब तीसरी मंजिल में लगेगा। ये जो मंदिर है ये कितनी मंजिल है? 3 मंजिल। 3 मंजिल। 3 তলা হবে হচ্ছে আমাদের রাম মন্দির। সেই মন্দিরের প্রথম তল নির্মাণ হয়ে গেছে সম্পূর্ণ, দ্বিতীয় তল নির্মাণের কাজ প্রায় শেষ। এখানে যে সমস্ত বিমগুলো রয়েছে সেই বিমগুলো কিন্তু লাগবে হচ্ছে মন্দিরের তৃতীয় তলের জন্য। প্রত্যেকটা বিমের গায়ে এখানে কিন্তু মূর্তি খোদাই করা হবে। এইখানে কিছু বিম রয়েছে যার গায়ে অলরেডি মূর্তি খোদাই করা হয়ে গেছে, এরকম কিছু ডিজাইন হবে। সেবার যখন এসেছিলাম সব এইখানে ছিল, ইটগুলো রাখা ছিল, জয় শ্রীরাম শ্রীরাম লেখা সমস্ত ইটগুলো বিভিন্ন জায়গা থেকে ইট এসেছিল, সব রাখা ছিল এখানে, সেগুলো সব মন্দিরের কাজে আর কি লাগিয়ে দেওয়া হয়েছে। ওয়ার্কশপে রাখা জয় শ্রীরাম লেখা এই বিরাট আকৃতির ঘণ্টাও কিছুদিন পরে শোভা পাবে রাম মন্দিরে। রাস্তায় যেতে যেতেই মনে পড়ল, আপনারা যারা আজকের দর্শক এবং আগামী দিনে উত্তরপ্রদেশ বেড়াতে আসছেন তারা তাদের ট্যুর প্ল্যানটা কিছুটা এইভাবেও সাজাতে পারেন। আমরা শুরু করব বারাণসী দিয়ে। বারাণসী দেখে আমরা চলে যাব হচ্ছে প্রয়াগ, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী 3 নদীর মিলন। সেই প্রয়াগে আমরা পুণ্য স্নান করব। প্রয়াগ থেকে আমরা আসবো হচ্ছে অযোধ্যা, অযোধ্যায় আমরা রাম মন্দির দর্শন করব এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মথুরা বৃন্দাবন অথবা হরিদ্বার। এইভাবে কিন্তু সম্পূর্ণ হবে আমাদের সনাতন ধর্মের মানুষের তীর্থস্থান দর্শন। পথ চলতে চলতে এবার আমরা এসে পৌঁছেছি অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরের মুখ্য প্রবেশদ্বারের কাছে। স্কুল পড়ুয়ারা তাদের রং তুলির টানে ব্যস্ত রাস্তার উপরই ফুটিয়ে তুলেছে সুন্দর সুন্দর কারুকার্য। জোরদার নিরাপত্তার মাঝেই দর্শনার্থীদের আসা যাওয়া। মিডিয়াও রয়েছে এদিকে সেদিকে। অনেকটাই চওড়া করা হয়েছে মন্দির কমপ্লেক্সে যাওয়ার রাস্তা, যেখানে পায়েহাঁটা পথের পাশেই রয়েছে গাড়ি চলাচলের ব্যবস্থা। জানুয়ারির কুয়াশা আর মন্দির চত্বর নির্মাণের কাজে ধূলিকণায় পরিবেশ বেশ ঘোলাটে। শুধু একবার দেখুন এখানকার নির্মাণ এবং চারিদিকের প্রাচীরগুলো করে এই যে শেডগুলো নির্মাণ করা হচ্ছে, এই নির্মাণের উদ্দেশ্যই হচ্ছে যেন এখানে পুণ্যার্থীরা মানে বৃষ্টিতে না ভেজেন, বা এখানে তো অযোধ্যায় খুব গরম পড়ে, তো যেন গরমে তাদের রোদ না লাগে, সেই রোদের থেকে বাঁচার জন্য কিন্তু এই সমস্ত পাবলিক ফেসিলিটি যেটাকে বলে সেগুলো কিন্তু সব তৈরি করা হচ্ছে। খানিকটা পথ পেরিয়ে আসার পর সামনেই রয়েছে নিরাপত্তার ব্যারিকেড, যার পর থেকে ক্যামেরা, মোবাইল, কোনো ইলেকট্রনিক জিনিস, মাদকদ্রব্য থেকে শুরু করে একটা পিন বা পেন কিছুই অ্যালাউ নেই। সব কিছুই লকারে রেখে এসে তারপর দর্শনে যেতে হবে রামলালার। এই রকম সমস্ত রাস্তার ধারে রয়েছে লকার, যে লকারে আপনারা আপনাদের সমস্ত মোবাইল, ক্যামেরা, ইলেকট্রনিক্স জিনিস, শার্প জিনিস বা একটু মাদকদ্রব্য যা কিছু থাকবে, হয়তো কেউ সিগারেট বিড়ি খান, ডিসলাইট রাখেন, সেগুলো কিন্তু কিচ্ছু অ্যালাউ নয়, সব কিন্তু আপনারা এই লকারে রাখতে পারবেন। আপনারা আপনাদের লাগেজ রাখতে পারবেন, তার জন্য খরচ হবে হচ্ছে লকার পিছু মাত্র 20 টাকা। এইসব জায়গা দেখুন পুরো ঘিরে দেওয়া হয়েছে। আর আমি যদি এই জায়গাটায় উঠি, দেখুন ওই সামনে তৈরি হচ্ছে রাম মন্দির, ওই যে চূড়োগুলো দেখা যাচ্ছে, ওই পুরো চত্বরটা যেটা তৈরি হচ্ছে মন্দির। ছবি তোলার ক্ষেত্রে প্রচণ্ড রেস্ট্রিকশন, কারণ যত উদ্বোধনের দিন এগিয়ে আসছে নিরাপত্তা কিন্তু ততই জোরদার হচ্ছে। দিনটা ছিল 16 জানুয়ারি, নতুন রাম মন্দির নির্মাণের 5 দিন আগে। তাই যারা দর্শন করতে এসেছিল তারা সবাই সেই চৌবুতরাতে রামলালার বিগ্রহ দর্শন করেছেন। ভেতরে কিন্তু নিরাপত্তা যথেষ্ট কঠোর, যেমন আগে ছিল এবারও সেরকম। 2 বার সার্চ হবে, পুরুষদের জন্য আলাদা সার্চ করার জায়গা, মহিলাদের জন্য আলাদা। 2021 সালে যা দর্শন করেছিলাম, ওই ছোট্ট একটা মন্দির যেখানে রামলালার মূর্তি রয়েছে, মানে এটা তো রামের জন্মভূমি, এখানে কিন্তু রাম আর কি ছোট্ট বালক, সেই অবতারেই কিন্তু উনি এখানে পূজিত হন। নতুন মন্দিরে তো আলাদা বিগ্রহ তৈরি হয়েছে, বললো সেটাও থাকবে, এবং পুরনো এতদিন ধরে যে রামলালার পুজো করা হয়েছিল সেই পুরনো মূর্তিও কিন্তু সেই নতুন মন্দিরে আর কি স্থানান্তরিত হবে। এখনও অবধি কিন্তু নতুন মন্দিরে কাউকে যেতে দিচ্ছে না, এখন সেই পুরনো মন্দির দর্শন করতে হচ্ছে। 22 তারিখের পর কিন্তু নতুন মন্দির খুলে দেওয়া হবে সমস্ত তীর্থযাত্রীদের জন্য। এদিকে হচ্ছে রাম মন্দির, নতুন রাম মন্দির, আর এইদিকে রয়েছে হনুমান গাড়ি, কনক ভবন, আর হচ্ছে দশরথ মহল। আর আমরা এন্টার করেছিলাম হচ্ছে ওই দিক থেকে। এই রাস্তা কতটা চওড়া করে দেওয়া হয়েছে, আগে কিন্তু ছিল না। এখন দেখুন তীর্থযাত্রীদের জন্য এই রাস্তা কতটা চওড়া করে দেওয়া হয়েছে, এবং এর আশেপাশে যে সমস্ত দোকানপাট রয়েছে সেই দোকানগুলোর কিন্তু সমস্ত একই রকম ডিজাইন করা রয়েছে। আর এই যে পথ ধরে আমরা চলেছি, এই পথের নাম হচ্ছে ভক্তি পথ, ভক্তি মার্গ। রাম জন্মভূমি মন্দিরের খুব কাছেই রয়েছে দশরথ মহল। অযোধ্যা রাজা দশরথ মহল
বা তার প্রাসাদ এখন পরিবর্তিত হয়েছে একটি মন্দিরে, যেখানে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতামাতার মূর্তি। সামনেই রয়েছে একটি বড় উঠোন, যেখানে শৈশবে শ্রীরামচন্দ্র তার ভাইদের সঙ্গে খেলাধুলা করতেন। দীপাবলি এবং রামনবমীতে এই জায়গাতে মেলার আয়োজন করা হয়। যেখানকার অধিষ্ঠাতা ছিলেন রাজা দশরথ, এবং এই দশরথ মহলেই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন তাদের সবার কিন্তু ছোটবেলা, শৈশব এখানে অতিবাহিত হয়েছে। দশরথ মহল থেকে বেরিয়েই পরিচয় হলো এই ভদ্রলোকের সঙ্গে, যিনি এসছেন উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে। 60 দিন ধরে সাইকেল চালিয়ে অবশেষে অযোধ্যায় এসে পৌঁছেছেন। উদ্দেশ্য 22শে জানুয়ারি রাম মন্দিরের দর্শন। সোজা গেলে রয়েছে হচ্ছে কনক ভবন। দশরথ মহল থেকে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে খানিকটা পথ হেঁটে গেলেই পাওয়া যাবে অযোধ্যার কনক ভবন। রাম জন্মভূমির উত্তর পূর্ব কোণে অবস্থিত কনক ভবন অযোধ্যার অন্যতম বিখ্যাত মন্দির। রাম এবং সীতা বিবাহের পর অযোধ্যায় এলে তাদের বসবাসের জন্য এই মহলটি উপহার দিয়েছিলেন রাজা দশরথের পত্নী কৈকেয়ী, যার চক্রান্তেই রাম 14 বছরের জন্য বনবাসে যান সেই কৈকেয়ী। শ্রীরামচন্দ্রের জলসমাধির পর এই প্রাসাদ প্রায় ধ্বংস হয়ে যায়, যা আবারও নির্মাণ করেন রামের কনিষ্ঠ পুত্র কুশ। দাপর যুগে এর পুনর্গঠন করেন শ্রীকৃষ্ণ। মধ্যযুগে এর সংস্কার সাধন করেন রাজা বিক্রমাদিত্য। 1027 খ্রিস্টাব্দে সালার জংয়ের নবাব দ্বিতীয় গাজী এই প্রাসাদ ধ্বংস করেন। পরবর্তী সময়ে বুন্দেলখন্ডের মহারানী বৃষভান কুনওয়ারি 1891 সালে এর সংস্কার করেন। এই মন্দিরের গর্ভগৃহে রাম এবং সীতার বিগ্রহ রয়েছে। এই মন্দিরের স্থাপত্য এবং শিল্পকর্মে রাজস্থান এবং বুন্দেলখন্ডের প্রাসাদের সাদৃশ্যও রয়েছে। কনক ভবন দেখে পায়ে হাঁটা পথেই এবার এসে উপস্থিত হলাম হনুমানগাড়িতে। আপনারা যারা আগামী দিনে অযোধ্যা রাম মন্দির দর্শন করতে আসছেন, তাদের জন্য বলে রাখি, রাম মন্দির দর্শন করার আগে কিন্তু হনুমানগড়ি অবশ্যই দর্শন করবেন। হনুমানগড়ি দর্শন করে তারপরে আপনারা রাম মন্দির দর্শন করবেন, এটাই হচ্ছে নিয়ম। হনুমানগাড়ির এই মন্দির চত্বরও বেশ জমজমাট, তাই এখানকার পথঘাটও সাজিয়ে তোলা হয়েছে। হনুমানগড়ির এই মন্দিরের নির্মাণকাল আনুমানিক 10ম শতক। অযোধ্যার সবথেকে গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে অন্যতম এই হনুমানগড়ির মন্দির, যা উৎসর্গ করা হয়েছে শ্রীরামচন্দ্রের সেবক হনুমানজিকে। অযোধ্যার নাগেশ্বরনাথ মন্দিরের মতোই এই মন্দিরটিও গুরুত্বপূর্ণ। 76টি সিঁড়ি অতিক্রম করে তারপর মূল মন্দিরে পৌঁছানো যায়, যেখানে বিগ্রহরূপে রয়েছেন হনুমানজি, সঙ্গে রয়েছেন তার মাতা অঞ্জনী দেবী। মন্দিরের দেয়ালে খোদাই করা রয়েছে হনুমান চালিসা। মন্দিরের প্রাঙ্গণে রয়েছে বিজয়স্তম্ভ। রামনবমী এবং হনুমান জয়ন্তীর দিন এখানে বহু পুণ্যার্থী পুজো দেন। দর্শনার্থীরা, পুণ্যার্থীরা এই মন্দিরে পুজো দেন, তারা কিন্তু এখান থেকে প্রসাদ হিসাবে লাড্ডু কেনেন, এবং এই লাড্ডুই কিন্তু এখানে হনুমানজির প্রসাদ হিসাবে বা ভোগ হিসাবে কিন্তু চড়ানো হয়। অযোধ্যার বিভিন্ন জায়গায় নো এন্ট্রি, বিভিন্ন রাস্তায় নো এন্ট্রি, কখন কোন রাস্তা খোলা, কখন কোন রাস্তা বন্ধ বোঝা মুশকিল। তো ওই জন্যই আমাদের মাঝে মধ্যে মূল রাস্তা ছেড়ে অলি গলি দিয়ে গিয়ে আবার মূল রাস্তায় উঠতে হচ্ছে, এতে আরও একটা সময় নষ্ট হচ্ছে। এই জায়গাটাকে বলা হয় রাম কি প্যারি। দীপাবলির একদিন আগে এই পুরো জায়গাটা 20 থেকে 25 লক্ষ প্রদীপ দিয়ে সাজানো হয়। এটা হচ্ছে রাম কি প্যারি, আর এই রাম কি প্যারির কাছেই রয়েছে নাগেশ্বরনাথ মন্দির। শীতকালের এই সন্ধ্যায় গরম গরম ভুট্টা পোড়া দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। খানিকটা সময় এই ভুট্টা খাওয়ার পেছনেই অতিবাহিত করলাম। অযোধ্যা বেড়াতে এসে এই রাম কি পৌড়ি দেখতে কিন্তু আপনারা সন্ধ্যাবেলাতেই আসবেন। প্রথমত এখানকার লাইটিং, লেজার শো, আর তারপরে হচ্ছে এখানকার সন্ধ্যা আরতি। শীতকালে বিকাল 6টা থেকে শুরু হয় সন্ধ্যা আরতি, তো সেটা দেখার জন্য আমরা ওখানে যাচ্ছি। আর নিয়ে নিয়েছি ভুট্টা। ভুট্টাগুলো দুর্দান্ত খেতে, 2 পিস ভুট্টা খেলাম, নিলে হচ্ছে প্রতিটা ভুট্টা 20 টাকা করে। অযোধ্যা শহরের এক পাশ দিয়ে বয়ে গিয়েছে সরজু নদী। অযোধ্যাবাসীর কাছে এই নদী অত্যন্ত পবিত্র, যার ধারে প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যারতি হয়, যেমনটা এর আগে আমরা দেখেছি বারাণসী বা হরিদ্বারের গঙ্গা আরতির সময়। 15ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রাককালে প্রতিদিনই কোনো না কোনো উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই অযোধ্যাতে। আজ সন্ধ্যারতির সাথেই অনেক প্রদীপ সাজানো হয়েছে সরজু নদীর ধারে, ঠিক যেন অকাল দীপাবলির রাত নেমে এসছে আজকের অযোধ্যায়। রাবণ বধের পর রামচন্দ্র অযোধ্যায় ফিরে এই নদীতে স্নান করে রাবণ
হত্যার যে পাপ, সেই পাপ থেকে নিজেকে মুক্ত করছিলেন। তো ওই জন্য যারা অযোধ্যা আসে তারা কিন্তু প্রথমে এসে এই সরজু নদীতে স্নান করে, তারপর অযোধ্যা দর্শন করে। সরজু নদীর আরতি শেষ হওয়ার পর রামকি প্যারিতে শুরু হয়ে যায় লেজার শো। আর এই লেজার শো এর মাধ্যমেই সেখানে বর্ণনা করা হয় রামায়ণ কথা। কিন্তু আজ এখানে আয়োজন করা হয়েছিল ইলেকট্রনিক গণমাধ্যমের কোনো একটা অনুষ্ঠান, যেখানে এক দল বলবে রাম মন্দিরের পক্ষে, আরেক দল বলবে রাম মন্দিরের বিপক্ষে। নিজের চিন্তা, নিজের যুক্তি নিয়ে চলা জীবনে অন্যের কথার বিশেষ প্রভাব না খাটিয়ে স্থানীয় একটা দোকান থেকে গরম গরম পকোড়া আর 1 কাপ চা দিয়ে সেরে নিলাম সান্ধ্যকালীন টিফিনটা। এখানকার কানা ভাজি, পেঁয়াজের পকোড়া যাকে বলে, আর সেই সঙ্গে স্পেশাল চা। চার পকোড়া কিন্তু খেয়ে তারপর হোটেলে ফিরবেন। আমাকে কমেন্টস করে জানান কারা কারা খুব তাড়াতাড়ি অযোধ্যা আসছেন। রামকি প্যারির খুব কাছে রয়েছে নয়াঘাট বা অযোধ্যার লতা মঙ্গেশকর চক। আলো ঝলমলে এই পরিবেশে ট্যুরিস্ট থেকে মিডিয়া সবাই ব্যস্ত এখানকার ফুটেজ সংগ্রহে। একে তো শীতকাল, তার উপরে সারা রাত জেগে জার্নি করা শরীর আর সঙ্গ দিচ্ছিল না। ফিরে এলাম হোমস্টেতে। রাতের খাবারের অর্ডারটা হোমস্টেতে দিয়েছিলাম। আমি ঠিক কী খাবো সেটাই একটু বুঝিয়ে বলতে হয়েছিল। আর ট্র্যাভেল উইথ কৌশিক তার ট্র্যাভেল জার্নিতে যতই চিকেন মাটন খাক, যখন সে বাড়িতে থাকে এটাই তার সবথেকে পছন্দের এবং প্রায় প্রতিদিনের খাবার। মাসে 15 দিন বাড়ির বাইরে থাকি, তো এই চিকেন পকোড়া, এই চিকেন হ্যানা ত্যানা, ঝোল, ট্রেনের খাবার, হোটেলের খাবার প্রচুর রিচ খাবার হয়ে যায়, শরীরের আক্ষরিক করতে ক্ষতি হয়। তো যখন বাড়িতে থাকি তখন একদম লাইট খাবার খাই, বেশিরভাগ দিনই সেদ্ধ ভাত খাই। ভাত, আলু সেদ্ধ, ঘি, আর এর সঙ্গে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা না হলেও চলবে, এর সঙ্গে যদি একটু ওই ডিমের অমলেট হয়ে যায় কিংবা ডিম সেদ্ধ হয়ে যায়, ডিমটাকে ভালো করে মাখিয়ে নিয়ে সামনে দিয়ে খাই, হেভি লাগে, হেভি। অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করলাম। আজকের পর্ব যদি আপনাদের সত্যি ভালো লাগে, আজকের পর্ব যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর নতুন পর্বের আপডেট পেতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সবাই ভালো থাকুন। জয় শ্রীরাম।